মস্তিতে থাকো বন্ধুরা। অন্যায় একদম করবে না, আর অন্যায় সহ্যও করবে না, তাহলে কেউ তোমাকে কিছুই করতে পারবে না। ঈশ্বরের শরণাপন্নে থেকো, আর যে দুঃখটা এসেছে না সেটাকে সহ্য করতে শেখো, মুছে ফেলতে পারবে না। আপনার ব্যক্তিত্ব এবং চরিত্র খুব সুন্দর, যা আপনার ভিডিওগুলিতে স্পষ্টভাবে দৃশ্যমান। তৃষা রয় চৌধুরী এই কমেন্টটা করেছে। সত্যি এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমিও অনেক ভালো, তাই তোমার চোখে আমি ভালো। সত্যি বলতে বর্তমান যুগটা এমন পর্যায়ে আছে যেখানে অন্যের প্রশংসা করতেও অনেক বড় মনের প্রয়োজন। দিদি, আমার মনে হয় তুমি অনেক কষ্ট করে বড় হয়েছো, তাই সব বোঝো। আমি ডিমাপুর থেকে বলছি, তোমার সব ভিডিও ভালো লাগে আমার। আমি মনিকা। তো মনিকা বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি ঠিক ধরেছো একদম। সত্যি আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি বা ছোট থেকে বড় হয়েছি। ভালোবাসার দিক থেকে নয়, বাবা মা অনেক ভালোবাসা দিয়েছে, এখনও ভালোবাসে। আর্থিক দিক থেকে তেমন ভালো ছিলাম না। এখন যা আমার বাবার বাড়ির অবস্থা তোমরা দেখছো, তখন কিন্তু ছিল না। তো আমি একটা ভিডিওতে আমি বলেছি কেন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তো সেই ভিডিওটা যেদিন আমাদের বাবার বাড়ির ছাদ ঢালাই ছিল সেই দিনের এই ভিডিওটা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে কথাগুলো আমার শুনে আসতে পারো। বলা চলে যাক এইসব কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর বলে না যে কঠিন সময় আসে কিছু শেখানোর জন্য। বাবা বলা যতটা সহজ, ততটা কঠিন বাবাকে বোঝা। যে জানে নিজের স্বপ্নগুলোকে মেরে তোমার জন্য স্বপ্ন দেখতে। কখনো বলি না আমি, কিন্তু বাবা জীবন আমার তুমি। প্রার্থনা করি যেন দীর্ঘায়ু হও বাবা তুমি। যদি কেউ বলে দেয় তোমার মতো হয়েছি, তখন নিজের উপর বড্ড গর্ব হয়। আর কেনও বা হবে না, তোমার মতো বাবাও তো ভাগ্যক্রমে পাওয়া যায়। বেশি কিছু না, শুধু এটা বলতে চাই, তুমি আছো তো আমি আছি, তুমি আছো তো আমি আছি, তুমি নেই তো কিছুই নেই। আজ তোমাদের একটা সত্য বলি, এটা আমার সাথেও হয়। অনেক সময় আমাদের নিজের জীবনটাতেও মন ভরে যায়, বাঁচতে ইচ্ছাই করে না। মানুষগুলোর আলাদা আলাদা ব্যবহার দেখি, মানুষের নকল চেহারা দেখি, তখন নিজের বাঁচতেই ইচ্ছা করে না। তখন ওই সময়টায় নীরবে বসে ভেবে দেখো যে তুমি যদি কাল না থাকো, তাহলে সব থেকে বেশি কার কষ্ট হবে। তোমার মন অবশ্যই উত্তর দেবে। শান্তিমতো ভেবে দেখো, যে উত্তরটা এসেছে না, শুধু তার জন্যই বাঁচো, বাকি সবাইকে তাদের মতো করে ছেড়ে দাও। আজ আমাদের বাড়ি আমার মামা আসবে। প্রতিদিনের ন্যায় আমি যেমন কাজ করি তেমনই করি, কিন্তু হ্যাঁ 5টার সময়ে উঠেছি ঘুম থেকে। কিন্তু আজকে কাজগুলো করতে মানে কেমন ভীষণ একটা এক্সাইটেড, খুব আনন্দ সহকারে কাজগুলো আমি করছি। আমার মামা যেহেতু আসবে আমার বাড়ি, কালকে রাত 10টায় মা ফোন করে বলল যে কালকে তোদের বাড়ি তোর মামা যাবে। সে কারণে সকাল থেকে উঠে রাতে তো অনেকক্ষণ চিন্তা করলাম মামা আসবে,
মামাকে তো কিছুদিন আগে বললাম আমার শরীর খারাপ ছিল, তোমাদের যদিও ক্যামেরার সামনে দেখানো হয়নি, কারণ তখন মামা আইসিইউতে ছিল, আমি যখন গেছিলাম দেখতে, তো সেখানে তো আমাদেরই ঢুকতে দেয় না, তো ভিডিও করার তো দূরের কথা, তাই না? তো এই আনন্দটার এই উৎসাহটা বেশিক্ষণ ছিল না, কারণ হচ্ছে আমি সমস্ত কাজ গুছিয়ে সমস্ত একেবারে এই যে বাসি উঠোন ঘর ঝাড়ু দিয়ে কাপড় কেচে স্নান সেরে, আর ইদানিং দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো করছি না, আমরা পুজো দিচ্ছি না, কারণ হচ্ছে আমার এক দেওরের আর কি মেয়ে হয়েছে, সে কারণেই রাধাষ্টমীর দিন ওর জন্ম হয়েছে, রাধাষ্টমীর দিন, তো এখন তো আমরা অছুত আছি, ওই কারণে আর কি পুজো টুজো দেওয়া হচ্ছে না। আর কুয়ো পাটটার দেখো কি অবস্থা, শ্যাওলা। শানকে আজকে 1 মাস ধরা বলছি বন্ধুরা যে ব্লিচিং পাউডার নিয়ে আসো, তা না হলে তার কাটার যে ব্রাশগুলো আছে সেগুলো নিয়ে আসো। ওর মনেই থাকে না, বারবার বলি তবুও মনে থাকে না। তো কি আর করা যাবে বলো, ঝাড়ু দিয়ে যতটা পরিষ্কার করতে পারি ততটাই আমি করি। আর এগুলো তো ব্রাশ বা ব্লিচিং পাউডার ছাড়া উঠবেই না, তাই না বলো? দেখতে কত বিশ্রী লাগছে, আর পড়ে যাওয়ারও ভয়, কিন্তু কি করব বলো, ওরও ভুলে যায় আনতে। তারপর স্নান সেরে এসে টিফিন, সানের দিকে আলু সেদ্ধ ভাত হয়ে গেল ওর, এই যে আমি এখানে এসে চুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম, তখনই সানের ভাত হয়ে গেল, আর মেয়ের জন্য নুডলস করা হয়ে গেছে, আর এটা হচ্ছে বিভুর জন্য আমি করে নিলাম। দুষ্টু সোনাটা আমার অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। এই যে ওকে টিফিনটা না এসে আগে ড্রেসটা করে দিলাম, তারপরে টিফিনটা, যে টিফিন জলা বোতল ব্যাগে ভরে দিলাম, ওকে বললাম একটু বাইরে যাও। বাইরে এসে দেখি ও কি করছে, দেখো নিজে সক্স পরা শুরু করে দিয়েছে। ও অনেক বড় হয়ে গেছে এখন, যদিও পারে না, চেষ্টা তো করছে, তাই না? এটাই অনেক বড় ব্যাপার। এদের পাঠিয়ে তারপরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে আবার ওই যে রান্না করব, যেহেতু বাবা চলে যাবে আবার 9টার মধ্যে, এরা তো 8টা 8:15টার মধ্যে বেরোয় যায় এরা, তো তার মধ্যে 8:15 থেকে আমি দিয়ে কাজ শুরু করে দিই, 9টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। এদের পাঠিয়ে আমি মামাবাড়ি ফোন লাগালাম যে কখন আসবে না আসবে সেটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু তখন ভাইকে ফোন করেছি, ভাই বলছে যে মামা আসবে না, শরীর একটা অসুস্থ, আর যা গরম আর রোদ্দুর দিচ্ছে সে কারণে। তো আমিও বললাম ওটাই ঠিকই আছে, না আসুক, অন্য সময় আসবে, একটু ঠান্ডাটা পড়ুক তখন। আর এদিকে শান দেখো মাছ পাঠিয়েছে বলতে ও নিজেই এসে দিয়ে গেল, যেহেতু মামা আসবে সে ভেবেই আর কি, যেহেতু মাংস খায় না আর কি, মামা ডাক্তার মানা করেছে মাংস খেতে, সে কারণেই মাছ নিয়ে আসলো। তো যাকে আজকে তো হলো না, মামা আসবে না, কিন্তু ভাই আসবে নেমন্তন্ন করতে। যারা আমার লাইভ দেখেছো গতকালকের, তো লাইভে তো দেখেছো, লাইভটাতেই ভাই এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। পুরো লাইভটা যারা ছিলে আমার সাথে তারাই হয়তো দেখেছো। তো যাক গিয়ে যে মাছগুলো ভেজে নিলাম, এখন মাছের ঝোল করে নিব। অনেক সুন্দর করে করেছি, ভেবেছি ভাই হয়তো খাবে, খেতেও বললাম, ও বলছে খাবে না, দেরি হয়ে যাবে, এইভাবে করে আর কি খায়নি, কিন্তু মাছের ঝোলটা এত সুন্দর মজা হয়েছিল। তো যা কি আর করা যাবে, তাই না? বলে না অন্ন ওটা লেখা থাকে ভাগ্যে, কার বাড়িতে কোন তোমার খাওয়া দাওয়া লেখা আছে সেটা ভগবান লিখে দিয়েছে। আমরা চাইলে খাওয়াতে কাউকে পারবো না, কেউ খেতে চাইলেও খেতে পারবে না, যেখানে যার লেখা আছে সেটাই হবে। তো যাক গে, সো রান্নাবান্না এদিকে কমপ্লিট, বাবাও চলে আসবে এখন। বাবাকে আমি বাবা চাইলেও ভাত, তার জন্য ভাত বেড়েও দিলাম, হ্যাঁ দেখবে তোমরা ভিডিওতে। তো বাবা তারপরে বলছে হ্যাঁ আমি ওষুধ খেতে ভুলে গেছি, তখন আবার ভাতগুলো ঢেকে রেখে দিলাম তুলে। আর একটা কি জ্বালা, ছেলে মেয়ে আবার মাছ খাবে না, ওদের জন্য পকোড়া করার জন্য ব্যাটার রেডি করে রাখলাম। আলু সেদ্ধ ছিল ভাতের দেওয়ার, তো সেই আলুটা পেঁয়াজ আর বেসন আর যা মশলা দেয় আর কি সব কিছু দিয়ে আমি রেডি করে রাখলাম। বিভূষণা যখন আসবে স্কুল থেকে, ওকে স্নান করিয়ে সাথে সাথে ওটা করে নেব, আর মেয়ে আসবে যখন মেয়েকেও করে দেবো। আর ইদানিং মেয়ে 1টার সময় চলে আসছে বাড়ি, কারণ মেয়ের এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম।
এই যে বাবাকে ভাত দেওয়া শুরু করে দিয়েছি, দিয়ে দিলাম একটা তরকারি। তখন বাবা এসে বলছে খাবো না, এখন রেখে দাও, ওষুধ খাইনি আমি, তার জন্য আবার রেখে দিলাম তুলে। আর ঘরের মেঝেটা দেখো, মাছ মাংস যাই রান্না করি না কেন, তরকারি রান্না করলে তো এমনটা হয় না, মাছ মাংস যদি রান্না করি তো পুরো তেল চিটে হয়ে যায়। আর এখানে হাঁটতে একদম ভালো লাগে না, কেমন লাগে যেন, আর পুরো ঘর তখন তেল চিটে ভাব হয়ে যায়। সে কারণে দেখো আমি স্কচ ব্রাইটটাতে সাবান দিয়ে মুছে নিলাম। এখন এই যে এমনি করেই ওই পা মোছার এখানকার রান্নাঘরের কাপড়টা দিয়েই আমি মুছে নিচ্ছি। তারপরে যখন ঘরটা মুছবো তখন আবার একবার ভালো করে ফিনাইল জল দিয়ে মুছে নেব। লাইভ করেছিলাম যে, সেখানকার কমেন্টের রিপ্লাই আর বাকি অন্য কমেন্টের রিপ্লাই আমি অন্য সময় দেবো বন্ধুরা, অন্য ভিডিওতে। আজকের ভিডিওতে আর দেওয়া হলো না। তো সবাই আজকে ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। বাই বাই। এই পিঠ ফাটা রোদে সত্যি কথা বলতে কাজ করতে একদমই মন চাচ্ছে না।